নমস্কার, একেবি রান্নাঘরে আবার আপনাদের একবার স্বাগত জানাচ্ছি। আমি বাবলি নাগ মিত্র। আপনাদেরকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকে রেসিপি আরম্ভ করছি। আর আজকে আমি নিয়ে এসেছি আমারই পুত্রবধূকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। রিয়া নাগ আমার পুত্রবধূ। রিয়া, সবাইকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। নমস্কার, একেবি টিভি সমস্ত দর্শকদের প্রতি জানাই বাংলার শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে বাংলা নববর্ষের যেহেতু একটা পারিবারিক ব্যাপার রয়েছে, মানে যেহেতু নববর্ষে সবাই আমরা একটা পরিবার সবকিছু মেনটেন করি, ওই জন্য একটা আমি পারিবারিক রান্না নিয়ে এসেছি, ঠাকুরবাড়ির রান্না। আর যেহেতু পয়লা বৈশাখের ব্যাপার, সবাই রসে বসে, মানে পাঁঠার মাংস, মুরগি, এরকম এরকম একটা কিছু ব্যাপার থাকে আর কি। তো ওই কথা মাথায় রেখে আজকে আমি নিয়ে এসেছি ঠাকুরবাড়ির মাংসের বিরিঞ্চি, যেটা মোটামুটি 100 বছরের পুরানো রান্না। 100 বছরের পুরানো রান্না, প্রজ্ঞা সুন্দরী দেবীর রান্না। এখনো আমাদের এত নস্টালজিক ব্যাপার লাগে যে এখনো আমরা কিন্তু ঘুরে ঘুরে সেই ঠাকুরবাড়ির রান্নাকে ফলো করি। তো আজকে আমার প্রচেষ্টা, ক্ষুদ্র প্রচেষ্টাই বলা যায়, সে মাংসের বিরিঞ্চি করার। তো আজকে আমি পাঁঠার মাংসের বিরিঞ্চি করে দেখাচ্ছি। তো এখানে পাঁঠার মাংসের বিরিঞ্চিতে পাঁঠার মাংসই মূল, তার সাথে আলু আছে, তার সাথে আছে টক দই, নুন, বেরেস্তা, ঘি, গোটা গরম মশলা, তেজপাতা, আর আছে এটা একটা মশলা, যেটা এই মশলাটাই হচ্ছে মেইন মশলা, যেটা হচ্ছে গিয়ে আদা, পেঁয়াজ, রসুন এবং শুকনো লঙ্কা মোটামুটি আমি 8-10টা মতো নিয়েছি। এটা দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এটা দিয়েই ব্যাপারটা কুক হবে, এখানে কিন্তু কোনো এক্সট্রা মশলা যাবে না। এবং সেই কারণেই যাতে সবার মানে রান্নার ব্যাপারটা করতে ইন্টারেস্টও লাগে, এত ঝামেলা পোয়াতে না হয়, এইসব কথা মাথায় রেখে আমি এই সহজ সরল পদ্ধতিতে ব্যাপারটা নিয়েছি। তবে হ্যাঁ, এখানে আমি কিন্তু মাংসটাকে আগের থেকে বয়েল করে নিয়েছি। সময়ের অভাবের জন্য আমি আগের থেকে মাংসটাকে একটু বয়েল করে নিয়েছি। বাকি প্রসিডিওর যেরকম আছে সেরকম আমরা স্টেপ বাই স্টেপ করে দেখাবো। তো সোজা চলে যাই এবারে রান্নাতে, দেখা যাক রান্নাটা কিরকম হয় না হয়। তো গ্যাসটা প্রথমে জ্বালিয়ে নিই। তো আমরা এই রান্নাটা ঘিতে আর সাদা তেলেতে করব। স্বাস্থ্যের কথা মাথায় রেখে একদম অল্প পরিমাণে ঘি নিচ্ছি আলুগুলো ভাজার জন্য। যদি মনে করি লাগবে তাহলেই আবার এক্সট্রা দেবো। তবু একটু সাদা তেলটা দেব। তো আমি এখানে জার্লি 750 মাংস আছে আমার, তার জন্য আমি ছোট কাপের হাফ কাপ মতো ঘি আর সাদা তেল ব্যবহার করছি। সবার প্রথমে চলুন আলুগুলোকে ভেজে নিই। আগেকার দিনে ঠাকুরবাড়ির রান্নার মধ্যে ম্যাক্সিমাম ঘি ব্যবহার করা হতো, কারণ তখন, অথবা সর্ষের তেল। এখন যেমন আমরা সাদা তেলটাকে প্রেফার করছি, তখন কিন্তু সবকিছুর মধ্যে সর্ষের তেল আর ঘি ব্যবহার করা হতো। এখন যেমন ডাক্তাররা বলেন ঘি খেতে অনেককে, কারণ ঘিটা হচ্ছে আমাদের শরীরের গুড ফ্যাট, যেটা আমাদের প্রত্যেকের জন্য ভালো, এবং এটা কিন্তু হার্টের জন্য খুবই ভালো। তো অল্প বিস্তর ঘি খাওয়া যেতেই পারে, সেই হিসাবে না যে আমরা একদম মানে প্রচুর পরিমাণে একটা রান্নায় পুরো ঘি দিয়ে করছি, এমন ব্যাপার না। যেমন আমি এখন মিলিয়ে করলাম, যে সাদা তেল দিয়ে আর ঘি মিলিয়ে, এটাকে কিন্তু সরষের তেল আর ঘি দিয়েও মিলিয়ে করা যায়। ও হ্যাঁ, আর একটা কথা বলে দিই, আমি কিন্তু প্রথমেই বলে নিয়েছিলাম যে যেহেতু আমাদের এখানে সময় সাপেক্ষ ব্যাপার, সেহেতু এটা আমি ওই পাঁঠার মাংসটাকে আমি একটুখানি বয়েল করে নিয়েছি। পুরো বয়েল না, কিন্তু এর ব্যাপারটা হচ্ছে বিরিঞ্চি, যেটা ব্যাপার হচ্ছে অনেকটা ঠিক
কোরমা স্টাইলের ব্যাপারটা হবে আর কি। মানে অ্যাকর্ডিং টু প্রজ্ঞা সুন্দরী দেবী সবকিছুকে ভেজে করার, মানে এখনকার দিনে কিন্তু আমরা অনেক সময় করি কি মাংস ভেজে, আলু তো ভাজি, তার সাথে অনেক কিন্তু মাংস আমরা ভেজে করি, মুরগির মাংস বলুন পাঁঠার মাংস বলুন করি, কিন্তু এটা কিন্তু 100 বছর আগে থেকে এই রীতিটা প্রচলিত হয়ে আসছে। সেটা এখন কিন্তু আমরা ওনার বই পড়ে জানতে পারছি যে তখনকার দিনেও কিন্তু সেম প্রসেসই চলতো। তবে এই রান্নার যেটা মেন হচ্ছে যে এখানে কিন্তু কোনো এক্সট্রা মশলা যাবে না, না হলুদ জিরে ধনে কোনো কিছু যাবে না, আর না গরম মশলার গুঁড়ো কোনো কিছুই যাবে না, শুধু গোটা ফোড়ন দিয়ে একদম সহজ পদ্ধতিতে এত সুন্দর রান্না, যেটা ভাবলেও খুব অবাক হতে হয় যে তখনকার দিন থেকে মানে কিরকম অত সুন্দর, মানে মস্তিষ্ক প্রসূত, এটা ওনার নিজের রান্না, কিন্তু এত সুন্দর রান্না যে উনি করতে পেরেছিলেন সেটা ভাবলেও মাঝে মাঝে আমরা নিজেরা যারা আমরা রান্না করি মহিলারা, তারা কিন্তু ওনাকে নিয়ে এখনো আমরা বলতে পারেন গর্ববোধ করি, প্লাস হচ্ছে ওনার রান্না আমরা এখনো ফলো করি। আমি একিবির রান্নাঘরে ওনার রান্না আগেও করেছি, প্লাস ওনার রান্না আমি করার চেষ্টা করছি। আমিষ নিরামিষ বলে ওনার একটা বই আছে, সেই রান্না ফলো করে অনেকেই মানে সেই পুরোনো দিনের 100 বছর আগের রান্না কিন্তু ফলো করেন, সেটা আমিও করেছি। যেহেতু এটা মানে নববর্ষের ব্যাপার, সেহেতু ভাবলাম যে না, একটা অথেন্টিক কিছু করাটাই বেটার। আলুগুলো ভেজে আমি তুলে নিলাম। এবার করব কি, এই যে পাঁঠার মাংসটা, এটা যখন আপনারা করবেন তখন কিন্তু নর্মাল পাঁঠার মাংসটাকে ফ্রাই করবেন, জুসটা যাতে বেরোয় সেইভাবে, কিন্তু আমি এটা অলরেডি বয়েল করে নিয়েছি। এই রান্নার প্রসিডিওরটাই হচ্ছে যে কোনো মাংসের বিরিঞ্চি করুন না কেন, সেটা চিকেনই হোক বা মাটনই হোক, সেটাকে কিন্তু ভেজে নিতে হবে। দেখি আর কতটা জুস বেরোয়। আমি তো এটা থেকে চিকেন স্টকটা বের করে নিয়েছিলাম, তো এটা দেখা যাক যে চিকেন স্টকটা বের করে আমি এটাকে একটু ঝরঝরে করে নিয়েছিলাম। আর যখন আপনারা ঘরে করবেন, নর্মাল মাংস এনে খুব ভালোভাবে মাংসটাকে, যাকে বলা হয় একদম জল ঝরিয়ে যেভাবে করা, সেইভাবে করবেন, তাহলে জুসটা একটু কম বেরোবে, খুব তাড়াতাড়ি মাংস সুসিদ্ধ হবে। পাঁঠার মাংসের নিজস্ব ফ্যাটও একটা রয়েছে, যেটাও ছাড়ছে। কিছু ঐতিহ্যবাহী রান্না করলে নিজের মনটাও ভালো লাগে, তখন মনে হয় যে না, ওনাদের সেই রান্না লেখা বা করাটাও সার্থকতা আছে, যেগুলো আমরা এত বছর পরেও অনুসরণ করে চলেছি। একটা ভাবছি না, গোটা গরম মশলাগুলো দিয়ে দেব। এখন থেকে আমার পুত্রবধূকে রান্না শেখাচ্ছি, যাতে ও ভালোভাবে এই মানে পুরোনো দিনের রান্না বলুন নতুন রান্না বলুন ওগুলো আয়ত্ত করতে পারে। গোটা গরম মশলা ফোড়ন, এরপরে যেটা যাবে সেটা হচ্ছে এই যে আদা পেঁয়াজ রসুন বাটা, সাথে গেছে 750 মাংস বুঝে আমি 10টা লঙ্কা দিয়েছিলাম। একটু ভাজি,
এটাকে কিন্তু হাই ফ্লেম করলে হবে না, এটাকে মিডিয়াম সিমে কিছুটা করতে হবে। হাই ফ্লেম করলে হলে মশলাটা পুড়ে যাবে। আমাদের টার্গেট হচ্ছে মশলার থেকে যে র স্মেলটা আছে সেটা বের করা, তা নাকি মশলা পুড়িয়ে দেওয়া। হ্যাঁ, তো বন্ধুগণ দেখছেন আমরা কিন্তু এর মধ্যে এক্সট্রা কোনো মশলা দিইনি, কিন্তু কালার ভালো এসছে শুধু শুকনো লঙ্কার জন্য। এটাতেই রান্না হবে। আচ্ছা, এবারে যখন মশলা অল্প কষা হয়ে যাবে তখন আমরা 750 মাংস বুঝে হাফ বাটি টক দই দিয়ে দেবো। সিম মিডিয়াম রাখবেন, কারণ তাহলে দইটা ফেটে যেতে পারে। মশলা কষা যাতে ভালো হয় তার জন্য তাকিয়ে মধ্যম আঁচে রান্নাটা করলেই ভালো লাগবে। পরে যখন আমরা মাংসটা দেব তখন গ্যাসটা বাড়িয়ে দিলেই হবে। রান্নার মধ্যে যদি মশলা সঠিকভাবে পড়ে তার জন্য টেস্ট কিন্তু আলাদা হয়। সঠিকভাবে সঠিক পদ্ধতিতে রান্না করলে যে কোনো রান্নার মাত্রা স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো আমি এখানে এখন একটু নুন দিয়ে দিচ্ছি, পরে নুন চেক করে আবার যদি লাগে তো আবার দেব। তার সাথে খুব সামান্য পরিমাণ, যেহেতু দই দেওয়া আছে সেহেতু একদম অল্প চিনি ব্যালেন্স করলাম। ঘি, পাঠার মাংস কিন্তু ঘি, চিনি, টক দই এগুলো কিন্তু একটা কমন ব্যাপার থাকে, যাতে মাংসটা আরো বেশি সুস্বাদু হয়, আরো মানে এনহ্যান্স করে স্মেলটা। ওই কারণে কিন্তু টেস্ট আর স্মেল এনহ্যান্স করার জন্য পাঠার মাংস কিন্তু অনেক কিছু দেওয়া হয়, ঘি তো প্রধানত। আমরা একটু ওয়েট করছি এটার জন্য। এর মধ্যে থেকে তেল ছাড়লে তখন আমরা দিয়ে দেবো ভেজে রাখা মাংসগুলো, আলুগুলো আর আগের থেকে করে রাখা বেরেস্তা। গন্ধ বেরিয়েছে? ভালো লাগছে? তাহলে তোর আজকের দিনে একটা রান্না ভালো শেখা হলো, যেটা ঠাকুর বাড়ির রান্না। এই রান্নাটা বাকি ছিল। ইন দ্য মোমেন্টে আমরা মাংসটাকে দিয়ে দিচ্ছি, মাংসের সাথে আলুগুলোও দিয়ে দিলাম। দিয়ে ওইদিকে বেরেস্তাটা দে। আমি দুভাগে বেরেস্তা করে রেখেছি, একটা হচ্ছে আমি কুকিং এ দেবো আর একটা হচ্ছে আমি একদম ওপরে গার্নিশিং এর জন্য দেবো। তো মোটামুটি আমার এখানে আছে বড় দুটো পেঁয়াজ, এরকম বড় বড় সাইজে দুটো পেঁয়াজের বেরেস্তা। এটাকে বেটেও দিতে পারেন, যেটাকে বলা হয় বাটলেই হয়ে যাবে, ওটা ব্রাউন অনিয়ন। তো যদি কেউ মনে করেন না বেরেস্তা বাটা দেব ব্রাউন অনিয়ন করে, সেটাকেও করতে পারেন। একটু কষার জন্য দিয়ে দিলাম, একটু কষতে থাক, ফিরে আসছি আবারও। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন ও ওয়াইফাইয়ের সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। ভর্তির জন্য আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 70851556
609 700-512-7202 0381-231-5006 825-7808-056 অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devlook Hospital. আস্তে আস্তে শেষ হয়ে গেল, মাংসটা নরম হয়ে গেছে, সুসিদ্ধ হয়ে গেছে, রসটাও একটুখানি কমে এসছে। তো এই অবস্থাতে বাবু একটু বেরেস্তা দিয়ে দে, আর একটু বেরেস্তা আমি ওপরে দিয়ে দিচ্ছি। বাস আমার রান্না কমপ্লিট। রান্না ভালো হওয়ার জন্য বেরেস্তা, কিন্তু যত আমি গ্যাসটা নিভিয়ে দিলাম, বেরেস্তা একদম ট্রান্সলুসেন্ট টাইপের করবেন, যে খুব বেশি পোড়ানো হবে না, এমন টাইপের বেরেস্তা করলে হবে কি এটা তিতা হবে না। আর বেরেস্তা যদি ওভার ফ্রাই হয়ে যায় তাহলে কিন্তু যে কোনো তরকারি দিয়ে দেন না কেন ওটা কিন্তু একটু তিতা রাখা ধারণ করবে। তো আমাদের মাংসটা যেহেতু শেষ, এবার আমি একটা পাত্রেতে ঢেলে নিচ্ছি। মাংস আর আলু, বিশেষ করে পাঁঠার মাংসের সাথে আলু না হলে একদমই জমে না। বেরেস্তাটা একটু দে, এর উপরে একদম হালকা ফুলকা ভাবে বেরেস্তা দিয়ে আমরা গার্নিশ করে দেব। তো হয়ে গেল একটা অথেন্টিক শুভ নববর্ষের ঠাকুরবাড়ির 100 বছরের পুরনো একটা অথেন্টিক রান্না, মাংসের বিরিঞ্চি। এটা পাঁঠার মাংস দিয়ে আমি করেছি। আশা করি আপনাদের আমার এই রেসিপিটা আজকে ভালো লেগেছে। একিবি টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও জানাচ্ছি শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে বানাবেন, আমাদেরকেও জানাবেন কিরকম লাগলো। আমরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি আপনাদের ফিডব্যাকের জন্য, যে আপনাদের কিরকম লাগলো। আর আপনারা একিবি টিভি রান্নাঘরে চোখ রাখতে ভুলবেন না, 978 DTPL চ্যানেল। তো আবারও সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আরেকটা নতুন এপিসোডে।